আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে পূর্ব ঘোষণা অনুযায়ী ইংরেজির ক্লাস হবে আমি বলেছিলাম, এবং আজকে আমি ক্লাস নেব না। আজকে ক্লাস নেবে আমার ক্যাম্পাসের জুনিয়র অত্যন্ত স্নেহের শাকিল, ও ইংরেজির প্রথম ক্লাসটা আজকে নিবে। তো আমাদের এই ক্লাসটা মোটামুটি আমরা 3টা পেজ থেকে একই সাথে লাইভ নিচ্ছি। হাসান সার্জিকে, আর একটা হচ্ছে আমাদের জব এড এবং মনসুর জব ম্যাথ। তো আশা করছি আপনারা এনজয় করবেন ইনশাআল্লাহ। ক্লাসটা দেখেন, অনেক কিছু শিখবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস ও ওর সেরাটা দিবে। আর আপনাদের সাথে আমাদের কখন দেখা হবে, কিভাবে আমরা ক্লাসগুলো মেনটেন করব, কবে কিবারে কিভাবে ক্লাস নেব, সমস্ত শিডিউল আমরা আগে থেকেই পোস্ট করবো ইনশাআল্লাহ। তো আমি আর সময় নষ্ট না করছি না। শাকিল, নাও ইওর টার্ন প্লিজ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার মতো করে আমি শুরু করছি। ওকে, আচ্ছা, বেস্ট অফ লাক। জি, ধন্যবাদ। আশা করছি আমরা প্রত্যেকেই ভালো আছি নিজ নিজ জায়গাতে। আমাকে একটু এনশিওর করেন যে আমরা কে কোন জায়গা থেকে, কোন জেলা থেকে আমার লাইভ ক্লাসটা এই মুহূর্তে মনসুর স্যারের পেজ থেকে দেখছেন, সেটা একটু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের এই কমেন্টগুলো পাওয়ার পরে আমি ইনশাল্লাহ আমার মূল ক্লাসের দিকে চলে যাব। ইতিমধ্যে আমাদের অনেক ভাই বোন যুক্ত হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার এখানে কমেন্ট আসছে না। আচ্ছা, ঠিক আছে। ফ্রি ইংলিশ ক্লাস নাম্বার 1-এ সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা আমাদের মূল প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি। আজকে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলবো, এবং যে প্রশ্নাবলী নিয়ে এসেছি সমস্ত প্রশ্নগুলি হচ্ছে যে আমরা বিগত বছরের নিবন্ধনের প্রশ্ন এবং একই সাথে বিসিএস এর প্রশ্ন এখানে আছে, এবং খুব গুরুত্বপূর্ণ যেগুলো নিয়ে আলোচনা করা যাবে বোঝার মতো, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে মূলত আজকে লাইভ ক্লাসে আমরা আলোচনা করব। আশা রাখা যায় সবাই বুঝবেন। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে, এই জায়গা থেকে আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ, এই জায়গা থেকে প্রতি বছরই প্রশ্ন এসে থাকে। সবাই একটু কমেন্টে আমাকে জানান যে এইবল শব্দটির ভার্ব নিচের কোনটি। মানে এই জায়গা থেকে প্রতি বছর প্রশ্ন আসে, এবং আমরা আজকে যেটা জানবো সেটা হচ্ছে যে ভার্ব কিভাবে চেনা যায়। সারা জীবনের জন্য আপনি আজকে ভার্ব চিনে রাখবেন। ওকে, তাহলে আমি নিচে আরো কিছু বিষয় লিখতেছি, সেটা একটু দেখবেন সবাই। হ্যাঁ, আচ্ছা, যদি কোনো একটি ওয়ার্ডের শেষে IFY থাকে তাহলে সেটা আমরা ভার্ব হিসেবে আমরা ধরে নিব। আমরা যদি বলি যে বিউটিফাই, ওকে, তাহলে IFY আছে, তার মানে এটা আমরা যদি বলি যে IFY, এটা বসেছে সাফিক্স হিসেবে, প্রত্যয় হিসেবে বসেছে। যদি শুরুতে বসতো সেটাকে আমরা বলতাম যে প্রিফিক্স। শুরুতে যদি আমি বলি যে এনলার্জ, ওকে, এনলার্জ, তাহলে দেখেন EN একটা প্রিফিক্স, অর্থাৎ শব্দের শুরুতে বসেছে, এটাকে আমরা বলছি কি প্রিফিক্স। অর্থাৎ এরকম ভাবে আরো অনেক কিছু আছে ভার্ব কিভাবে আমরা চিনবো। তাহলে এখানে NEN অ্যাড করেও কিন্তু আমরা আসলে ভার্ব আমরা শনাক্ত করতে পারি। একই সাথে আমরা এখানে EN এনশিওর আমরা বলতে পারি,
আমরা এনলার্জ আমরা বলতে পারি, আমরা এখানে এনাইবল আমরা বলতে পারি। তাহলে আমি বলে দিলাম যে প্রথম প্রশ্নের সঠিক উত্তরটা আমাদের এনাইবল। ওকে, তাহলে আমরা যে বিষয়টা জানলাম ইএন দিয়ে আমরা তিনটা ওয়ার্ড আমরা জানার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে এনলার্জ এবং একটা এনশিওর, একটা এনাইবল। তাহলে ইএন থাকলে যদি প্রিফিক্স হিসেবে কোনো শব্দের শুরুতে যদি ইএন থাকে তাহলে সেটাকে আমরা অবভিয়াসলি আমরা চোখ বন্ধ করে আমরা দাগাবো, সেটা ভার্ব। ওকে, আচ্ছা, এরপরে আমি দ্বিতীয়তে যেটা লিখেছি সেটা হচ্ছে কোনো শব্দের শেষে যদি কোনো ওয়ার্ডের শেষে যদি আই এফ ওয়াই থাকে অবভিয়াসলি সেটা ভার্ব হবে। আমি আরো কিছু বলতে পারি, গ্লোরিফাই, গ্লোরিফাই তার মানে আই এফ ওয়াই আছে, সেটা ভার্ব হবে। ওকে, তাহলে আমরা এই দুটো জিনিস জানলাম। হ্যাঁ, আরো বিষয় আছে, সেগুলো আমরা যদি বলি যে ধরেন যদি কোনো শব্দের শুরুতে আর ই থাকে তাহলে সেটা ভার্ব হবে। যেমন আমরা বলতে পারি যে রিনিউ, যেমন রিবাউন্ড। হ্যাঁ, রিনিউ, রিবাউন্ড এগুলো কি, এগুলো ভার্ব হবে। যদি শব্দের শুরুতে যদি থাকে ডিই থাকে, যেমন ডিলাইট, LIGHT, ডিলাইট, তাহলে প্রিফিক্স হিসেবে যদি কোনো শব্দের শুরুতে ডিই থাকে সেটা ভার্ব হবে। যদি প্রিফিক্স হিসেবে যদি শব্দের শুরুতে যদি আর ই থাকে তাহলে সেটা কি হবে, সেটা ভার্ব হবে। আমরা বলতে পারি যদি থাকে ইএম, যেমন এমপাওয়ার, ঠিক আছে, POWER, এমপাওয়ার, এমবডি, তার মানে কি ইএম থাকলে এবং ইএন থাকলে, একটু আগে যেটা বলেছি ইএন, এটা, হ্যাঁ এটা ইএন, ইএম, আর ই, ডিই, এগুলো যদি কোনো শব্দের শুরুতে প্রিফিক্স হিসেবে বসে তাহলে উক্ত ওয়ার্ডটা হয়ে যায় ভার্ব। আমরা আশা রাখছি আমরা বুঝতে পেরেছি যে এই একটা প্রশ্নের মধ্য দিয়ে আমরা ভার্ব কিভাবে চিনবো একটা ওয়ার্ডের মধ্য দিয়ে, সেটা আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। সবাই একটু কমেন্ট করে আমাকে জানান যে আসলে বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। এবং আজকে লাইভ ক্লাসটা সবাই একটু শেয়ার দিয়ে দেন, একই সাথে আপনার পরিচিত যারা আছে সবাইকে একটু মেনশন করে দেন এবং আজকের ক্লাস সবাই যেন অ্যাটেন্ড করতে পারে। আমি আশা রাখি এই প্রশ্নটা আমরা সবাই বুঝতে পেরেছি। যারা আমরা বুঝতে পেরেছি সবাই আমরা কি করব, আমরা একটু ডান লিখবো কমেন্ট সেকশনে। আমরা কি লিখবো, আমরা ডান লিখবো। ওকে, তাহলে প্রিফিক্স হিসেবে কি থাকবে, ভার্ব হিসেবে ভার্ব চিনব কিভাবে, ইএন থাকবে শুরুতে এবং ডিই থাকবে শুরুতে, ডিলাইট, এবং ইএম থাকবে শুরুতে এবং আর ই থাকবে শুরুতে, এবং শেষে সাফিক্স হিসেবে কি থাকবে, আই এফ ওয়াই থাকবে, আই এস ই থাকবে, আই জেড ই থাকবে যদি এগুলো থাকে। এবং আরেকটা আছে, যেমন আমরা যদি বলি যে ই আর, ওকে, আমরা যদি বলি যে সরি ইএন থাকবে, ওকে, শেষে। ওকে, তাহলে ইএন থাকে যদি কোনো ওয়ার্ডের শেষে সেটাকে আমরা ভার্ব হিসেবে শনাক্ত করব। তাহলে শুরুতে কি থাকবে, ইএন থাকবে। ওকে, আবার শেষেও কি থাকবে, ইএন থাকবে, উভয় কি হবে, ভার্ব হবে। এবং শেষে আর কি থাকবে, আই এফ ওয়াই থাকবে এবং আই এস ই, আই জেড ই আমরা বলতে পারি যে ন্যাশনালাইজ এবং রিয়েলাইজ, তার মানে এগুলো ভার্ব হবে। আমি আর বিস্তারিত বলছি না। এইগুলো যদি আমরা জানি তাহলে আমরা পরবর্তী প্রশ্নে এইরকম যদি কোনো প্রশ্ন আসে ভার্ব কিভাবে আমরা চিনবো তাহলে আমরা সেটা শনাক্ত করতে পারবো অতি সহজে। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমি আশাবাদী আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, এটা কনফিউজিং প্রশ্ন, এটা অনেকে সেটা উত্তর করতে পারে না। ওকে, 2 নম্বর প্রশ্ন যেটা বলছে কোনটি রিফ্লেক্সিভ প্রনাউন। হ্যাঁ, ওকে, আচ্ছা, প্রথমে বুঝতে হবে রিফ্লেক্সিভ জিনিসটা কি। আমরা জানি যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে, যে ওয়ার্ড বসে বা যে শব্দটা বসে সেটাকে আমরা বলি প্রনাউন। ওকে, নাউনের পরিবর্তে যে শব্দটা বসে বা যে ওয়ার্ডটা বসে সেটাকে আমরা প্রনাউন বলি। ওকে, প্রনাউন হচ্ছে 8 প্রকার, তার মধ্যে রিফ্লেক্সিভ হচ্ছে একটা প্রনাউন। এটাকে আমরা বাংলা যদি বলি সেটা হবে আত্মবাচক সর্বনাম। আচ্ছা, এখানে বলছে রিফ্লেক্সিভ প্রনাউন। আচ্ছা, এই রিফ্লেক্সিভের ডেফিনিশনটা আমি যদি একটু বলি, বিস্তারিত আসছি পরে, সেটা হচ্ছে যে পার্সোনাল প্রনাউনের সাথে যখন সেলফ যুক্ত হবে তখন তাকে আমরা বলবো রিফ্লেক্সিভ প্রনাউন। তাহলে আমার এই কথা বলার মধ্য দিয়ে আপনি বুঝতে পারছেন যে এখানে সঠিক উত্তর কোনটা হবে। সেলফ আছে, মাই একটা পার্সোনাল প্রনাউন, এটা পজিটিভ আছে, ঠিক আছে, এবং এটা সেলফ আছে, এই জন্য এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। বাট এটার সাথে আরেকটা ওয়ার্ড আছে, আরেকটা জিনিস আছে, সেটাকে আমরা বলি যে এমফ্যাথিক প্রনাউন। ওকে, এই দুটো মানে একই নাম, মানে এই রিফ্লেক্সিভ অথবা এমফ্যাথিক প্রনাউন,
বাট এইটা কোন একটা বাক্যে সেন্টেন্সে অবস্থান অনুসারে আমরা সেটাকে আমরা নাম দিব। ওকে, আমি যদি দুটো সেন্টেন্স লিখি, সেটা হচ্ছে যে আই আই ডিড ইট। ওকে, আই ডিড ইট। ওকে, আমি যদি লিখি যে অথবা I myself did it. ওকে, আচ্ছা, she killed herself. আচ্ছা, এখানে এখানে সেলফ এবং এখানে সেলফ, আমি এটা কেটে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন এইটা সাবজেক্টের পরে বসেছে। এই যে সেলফ যুক্ত ওয়ার্ডটা আছে, আই মাইসেলফ ডিড ইট, আমি নিজে এটি করেছিলাম, ঠিক আছে। আই মাইসেলফ ডিড ইট, আমি নিজে এটি করেছিলাম। আর এই দ্বিতীয়তে 2 নম্বর যে সেন্টেন্সে শি কিল্ড হারসেলফ, মানে সে নিজেকে হত্যা করেছিল। তার মানে দেখেন এই হারসেলফ, এই সেলফ যুক্ত ওয়ার্ডটা বসেছে কোথায়? সেন্টেন্সে বা বাক্যের শেষে বসেছে, এবং শেষে বসেছে, এবং একই সাথে এটা কর্তা কর্ম সেম। আমি এখানে শি এর পরিবর্তে আমি এখানে হিমসেলফ দিতে পারি না। আমরা জানি যে শি এর অবজেক্ট কিন্তু আসলে হারসেলফ, এই জন্য আমি এখানে হারসেলফ দিয়েছি। এবং এই সাবজেক্টের পরে যখনই আপনি দেখবেন সাবজেক্টের পরে মাইসেলফ এই ওয়ার্ডটা আছে, তখন এটা হয়ে যাবে এমফ্যাথিক প্রনাউন। এবং যখন দেখবেন সেলফ যুক্ত ওয়ার্ডটা শব্দের ও বাক্যের শেষে আছে, সেন্টেন্সের শেষে আছে, এবং কর্তা কর্ম সেম, তখন এটা হবে রিফ্লেক্সিভ প্রনাউন। আশা রাখা যায় এই দুটোর মধ্যে যে ডিফারেন্সটা ছিল, পার্থক্যটা ছিল, সেটা আমরা বুঝতে পেরেছি। খুবই সিম্পলি বুঝতে হবে, সেটা হচ্ছে রিফ্লেক্সিভ এবং এমফ্যাথিক প্রনাউন দুটোই সেলফ যুক্ত, বাট বাক্যের তাদের অবস্থান অনুসারে তাদের ভিন্ন ভিন্ন নাম আছে। রিফ্লেক্সিভ কখন হবে? যখন ভার্বের পরে বসবে বা বাক্যে বা সেন্টেন্সের শেষে বসবে, তখন সেটা হবে রিফ্লেক্সিভ প্রনাউন। আর যখনই সাবজেক্টে পরে বসবে, সাবজেক্টকে একটু জোর দেবে, জোর প্রদান করবে, তখন সেটা হবে এমফ্যাথিক প্রনাউন। আমি আশা রাখি আমরা সেটা বুঝতে পেরেছি, ঠিক আছে। একটু ডান লিখেন, সবাই একটু ক্লিয়ার লিখেন, অথবা একটু ডান লিখেন, যে 2 নাম্বার দিয়ে ডান লিখেন, যে 2 নাম্বার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি দুটোর যে ডিফারেন্স ছিল, যে রিফ্লেক্সিভ প্রনাউন এবং এমফ্যাথিক প্রনাউন দুটোর মধ্যে যে পার্থক্য, সেটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আসি তাহলে যে হু, এটাও কিন্তু আসলে একটা প্রনাউন, হি একটা প্রনাউন, এবং ইজ একটা প্রনাউন। আমি জাস্ট একটু মনে রাখার স্বার্থে, আমি জানি সেটা আপনারা সবাই এগুলো পারেন, বাট আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ইজ, আইদার, নেইদার, এগুলোকে আমরা বলি যে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, এবং আমরা হিকে আমরা বলি পার্সোনাল প্রনাউন, আমরা হুকে আমরা বলি রিলেটিভ প্রনাউন, অথবা আমরা বলি ইন্টারোগেটিভ প্রনাউন। এখানে দুটো বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে WH যে বিষয় মানে ওয়ার্ডগুলো আছে, এগুলোকে আমরা উভয় ধরতে পারি। আমরা রিলেটিভও ধরতে পারি, আমরা ইন্টারোগেটিভও ধরতে পারি। যখন আপনি দেখবেন এই হু ওয়ার্ডটা, যখন আপনি দেখবেন কোন একটি সেন্টেন্সের বাক্যের মাঝখানে বসেছে, তখন সেটা হবে রিলেটিভ প্রনাউন। যখন দেখবেন WH এই ওয়ার্ডটা যখন কোনো সেন্টেন্সের শুরুতে প্রশ্ন জিজ্ঞেস করেছে, তখন সেটা হবে ইন্টারোগেটিভ প্রনাউন। আমি আশা রাখি আমরা বুঝতে পেরেছি। এবার আমরা আরেকটা জিনিস আমরা একটু এখানে ক্লিয়ার করতে চাই। ওকে, আমরা তো জানি যে সাবজেক্ট অবজেক্ট, হ্যাঁ, এগুলো তো আমরা জানি। আই, মি, মাই, উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার, শি, হার এবং হার্স, এবং হি, হিম, হিজ, হ্যাঁ, এগুলো তো আমরা জানি, সেগুলো বলে দিলাম, জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবেন। ওকে, এবার আমরা তাহলে 3 নাম্বার প্রশ্ন সমাধানের দিকে আমরা যাচ্ছি। এগুলো বিগত বছরে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা নাউন চিনব। একটু আগে আমরা জেনেছি, আমরা ভার্ব চিনেছি। ভার্ব, একটা ওয়ার্ডের মধ্যে ভার্ব আমরা কিভাবে চিনবো সেটা আমরা জেনেছি। এখন আমরা জানবো নাউন কিভাবে আমরা চিনবো। এখানে প্রশ্ন দেওয়া আছে, 3 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে অ্যাকসেপ্ট শব্দটির নাউন হচ্ছে কি? এটা নাউন কি হতে পারে? এটা অ্যাকসেপ্টেন্স হবে, নাকি অ্যাকসেপশন হবে, নাকি অ্যাকসেপ্টেবল হবে, নাকি অ্যাকসেপ্টেড হবে? হ্যাঁ, এবল থাকলে এটা অ্যাডজেক্টিভ হবে, এটার সাথে এটা যাচ্ছে না, ইডি থাকলে যাচ্ছে না, এবং এক্সেপশন মানে কোনো ওয়ার্ড নেই আসলে, এটা যাচ্ছে না, এবং অ্যাকসেপ্টেন্স এটা যাচ্ছে, এটা সঠিক উত্তর হবে। এবার আমরা জানবো, আমরা একটু খাতায় একটু লিখবো
যে নাউন কিভাবে আপনি চিনবেন। ওকে, কিছু কিছু আপনার সাফিক্স অ্যাড করে আমরা আসলে নাউনকে আমরা আসলে আইডেন্টিফিকেশন আমরা শনাক্ত করি। ওকে, যদি দেখেন কোন একটি ওয়ার্ডের শেষে কি আছে, আমরা যদি বলি যে SION আছে, যেমন আমরা যদি বলি যে TION আছে, যেমন এটা কনফিউশন, এটা অ্যাকশন হতে পারে। আমরা যদি বলি যে ডম যদি থাকে যেমন ফ্রিডম, আমি যদি বলি যে শিপ আছে যেমন ফ্রেন্ডশিপ, যেমন ওনারশিপ, আমি যদি বলি যে এদিকে যদি লেখার চেষ্টা করি যে ম্যান্ট যদি থাকে যেমন ম্যানেজমেন্ট, যদি লিখি যে GE থাকে যেমন ম্যারেজ, আমি যদি বলি যে TY থাকে নাউন হবে যেমন সেফটি, ইউনিটি, এগুলো নাউন হবে। আমি যদি বলি এদিকে লেখার চেষ্টা করি, যদি বলি OR কি হবে অ্যাক্টর, আমি যদি লিখি যদি ER কি হবে ড্রাইভার, আমি যদি এদিকে লেখার চেষ্টা করি যে আপনার অ্যাক্টর, ড্রাইভার, এগুলো যদি থাকে, এবং এর সাথে আমরা এখানে শিপ তো দিলাম, ডম দিলাম, ম্যান্ট দিলাম, শন দিলাম, অথবা আরো আছে যে ANCE, তারপরে ENCE, যেমন আমরা যদি বলি যে অ্যাটেন্ডেন্স, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স হতে পারে, এবং আমরা এখানে ইনোসেন্স হতে পারে। এগুলো কি যদি এগুলো থাকে OR ER ANCE ENCE, তারপর TY AGE, ম্যান্ড, শিপ, ডম, শন, SION, অথবা থাকতে পারে নেস, ঠিক আছে, যেমন কাইন্ডনেস। যদি এগুলো থাকে, এই সমস্ত যদি আপনার যে সাফিক্স গুলো যদি থাকে কোন একটি ওয়ার্ডের শেষে, নিঃসন্দেহে সেটা কি হবে, সেই ওয়ার্ডটা হবে, সেই ওয়ার্ডটা নাউন হবে। তাহলে আমাদের সঠিক উত্তর এ নাম্বারটা নাউন হবে। আশা রাখা যে আমরা বুঝতে পেরেছি। আমাকে একটু কমেন্ট করে জানান সবাই যে আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, ইতিমধ্যে আমরা অনেকেই যুক্ত রয়েছি। তাহলে আমরা নাউন কিভাবে আমরা চিনব, দেখেন সাফিক্স হিসেবে যদি OR থাকে কোন একটি, আমি কিন্তু ওয়ার্ড বলে দিয়েছি, সো একটু নোট করতে হবে। যদি OR থাকে ER ANCE ENCE, শিপ থাকে, ডম থাকে, তারপর ম্যান থাকে, TION থাকে, SION থাকে, ম্যান থাকে, AGE থাকে, TY থাকে, এবং নেস থাকে, তাহলে সেটা কি হবে, সেটা হবে নাউন হবে। আশা রাখা যে আমরা বুঝতে পেরেছি। এবার আমরা পরের প্রশ্নের দিকে তাহলে আমরা একটু আগাবো, ঠিক আছে। ক্লাস বুঝতেছেন কিনা প্লিজ একটু কমেন্টে সবাই একটু জানাবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন ভালো করে এবং আমার ক্লাস বুঝতে পারতেছেন। হ্যাঁ, আপনাদের সেই কথার উপর ভিত্তি করে আমরা সামনের দিকে আগাবো, এবং সবাই ক্লাসটা একটু শেয়ার দিয়ে দিবেন এবং নিজেদের পরিচিত যারা আছে সবাইকে একটু মেনশন করবেন, ঠিক আছে, কমেন্ট বক্সে। ওকে, 4 নাম্বার প্রশ্নের মধ্যে আমরা চলে এসেছি অ্যাবলিশ। এটা আমরা ভোকাবুলারি অর্থাৎ মেমোরাইজিং পার্টের, জানেন সবাই যে 3টি পার্ট আছে, একটা গ্রামার বেসড, একটা লিটারেচার, আর একটা আছে মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্টের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি যেগুলো আছে সেগুলো। অ্যাবলিশ এটা অর্থ কি হতে পারে, সমার্থক শব্দ কোনটি হতে পারে। ওকে, আমরা এখানে পারফর্ম সম্পাদন করা যাচ্ছে না, ক্রিয়েট কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করা, তাই না, এটা অর্থ দেয়, জেনারেল সাধারণ কোনো কিছু বোঝায়। তার মানে এখানে 3টার সাথে কোনোটাই যাচ্ছে না, তাহলে আমাদের সঠিক উত্তর হবে ক্যান্সেল। আর এই অ্যাবলিশের অর্থ হচ্ছে যে কি করা, বাতিল করা, কি করা, বাতিল করা। ওকে, তাহলে এটার সাথে ক্যান্সেল যাচ্ছে। একই সাথে আমরা আরো কিছু সমর্থক শব্দ আমরা নিতে পারি। আমরা যদি বলি যে ইরাডিকেট, ইরাডিকেট, হ্যাঁ, আমরা যদি বলি যে ইলিমিনেট, হ্যাঁ, ইলিমিনেট, ইলিমিনেট, ইরাডিকেট, ইলিমিনেট। আমরা যদি বলি যে রিমুভ, ওকে, রিমুভ। আমরা যদি বলি এদিকে যে ডিলেট, ওকে, তাহলে আমরা এখানে যেটা জানলাম, দেখেন আমরা এই অ্যাবলিশ থেকে আমরা ক্যান্সেল শিখেছি, ডিলেট শিখেছি, রিমুভ শিখেছি, ইরাডিকেট শিখেছি, মানে নির্মূল করা, দূর করা, বাতিল করা, এগুলো অর্থ দেয়। এখানে ইলিমিনেট সেম অর্থ দেয়, ইরাডিকেট সেম অর্থ দেয়, রিমুভ সেম অর্থ দেয়, ডিলেট সেম অর্থ দেয়, ক্যান্সেল সেম অর্থ দেয়, অ্যাবলিশ সেম অর্থ দেয়, বাতিল করা, দূর করা, রিমুভ, হ্যাঁ, সবগুলো অর্থ হচ্ছে দূর করা বা বাতিল করা বোঝাচ্ছে। ওকে, তাহলে আমরা দেখেন একটা ওয়ার্ডের মধ্য থেকে আমরা সমার্থক শব্দ কয়টা জানলাম, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা। জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবেন যে ইরাডিকেট এবং ইলিমিনেট এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যাবলিশ, এবং এগুলো সবাই আমরা নর্মালি জানি। ক্যান্সেল মানে বাতিল করা,
এবং রিমুভ মানে বাতিল করা, ডিলিট মানে বাতিল করা বা দূর করা, সেগুলো আমরা সবাই জানি। জাস্ট এই দুটো জিনিস, এই দুটো ওয়ার্ড এবং এই প্রথমটা, তিনটে খুবই গুরুত্বপূর্ণ। তো আশা রাখি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে? একটু কমেন্টে সবাই একটু জানাবেন সবাই, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, বুঝতে পারতেছেন সবাই? আলহামদুলিল্লাহ। তাহলে আমি সামনের দিকে আগাচ্ছি, ঠিক আছে? ওকে ওকে, তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ যে আজকে প্রশ্নাবলী সমাধান করতেছি, এবং এগুলো 100% যাদের সামনে প্রাইমারি প্রধান শিক্ষক আবেদন আছে এবং নিবন্ধন আছে, সামনে বিসিএস অথবা বিভিন্ন ভার্সিটি পরীক্ষা দিবেন, তাদের জন্য খুবই উপকারী হবে আজকের লাইভ ক্লাসটি। ওকে, তাহলে আমরা প্রশ্নের দিকে আমরা আগাচ্ছি। ওকে ওকে, ওকে, না আমরা ওখানে ছিলাম। ওকে, এবার আমরা যাবো 5 নম্বর প্রশ্ন। হ্যাঁ, ওকে, এটা একটু উত্তর করার চেষ্টা করেন। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে নেওয়া। হি ইজ অ্যাবজর্বড ড্যাশ থট, মানে চিন্তায় নিমগ্ন। হ্যাঁ, অ্যাবজর্ব অর্থ হচ্ছে নিমগ্ন। তাহলে এগুলো একটু মুখস্থের জিনিস, মুখস্থ করতে হবে। নির্দিষ্ট মানে একটা ওয়ার্ডের সাথে নির্দিষ্ট প্রেপোজিশন বসবে, অন্য কোনো প্রেপোজিশন বসবে না, ঠিক আছে? এরকম আমরা বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, জাস্ট আপনাকে একটু মুখস্থ করে নিতে হবে। তাহলে এই অ্যাবজর্ভ ইনের সাথে কি বসবে একটু কমেন্টে জানান, আমি তাহলে পরে বলে দিচ্ছি। অ্যাবজর্ভ সাথে ইন বসবে, এটা অর্থ দিবে নিমগ্ন, কোন কিছুর প্রতি সে নিমগ্ন, অর্থাৎ হি ইজ অ্যাবজর্ভড ইন থট, সে চিন্তায় নিমগ্ন। তার মানে অ্যাবজর্ভড সাথে সর্বদা ইন বসবে, এটা আমরা সবাই আজকে থেকে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আমরা নেক্সট প্রশ্নের দিকে তাহলে আমরা একটু আগাচ্ছি। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় এই প্রশ্নটা এসে থাকে। এটি একটু উত্তর করার চেষ্টা করবেন সবাই, যে করিম অ্যাজ ওয়েল অ্যাজ নাইম ড্যাশ প্রেজ, ড্যাশ প্রেজ অর্থাৎ এটা প্রশংসা, হ্যাঁ প্রশংসা করা, এরকম একটা অর্থ দেয়। ওকে, তাহলে ডিজার্ভ এটাকে আমরা আসলে কন্টিনিউয়াস টেন্স করতে পারি না, এখানে আরেকটা কিছু নিয়ম আছে, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, একটু নোট করবেন খাতায়। ওকে, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে হচ্ছে যে ইন অ্যাডিশন টু, তারপরে আপনার যে উইথ, ওকে, তারপরে হচ্ছে যে আপনার টুগেদার উইথ, তারপরে অ্যালং উইথ, ওকে, তারপর হচ্ছে যে অ্যান্ড নট, তারপরে হচ্ছে আপনার অ্যাকসেপ্ট, তারপর হচ্ছে আপনার ইনক্লুডিং, ওকে, একটু লেখাগুলো একটু বুঝে নেবেন, ইনক্লুডিং, তারপরে হচ্ছে যে এক্সক্লুডিং, হ্যাঁ এক্সক্লুডিং, তারপরে অ্যাকম্পানিড বাই বা উইথ। যদি এই সমস্ত এগুলো যদি কোনো কোনো একটি সেন্টেন্সে বা কোনো একটি বাক্যে বসে যদি বলে আমাকে ভার্ব নির্ধারণ করতে হবে, তাহলে এগুলোর পূর্বের যে এগুলো দুটো সাবজেক্ট থাকবে, যদি এগুলো বসে কোনো একটি সেন্টেন্সে কোনো একটি বাক্যে, তার পূর্বের যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট অনুসারে আমাকে ভার্ব নিতে হবে। আশা করি এই বিষয়টা বোঝাতে পেরেছি। অ্যাজ ওয়েল এজ যদি থাকে, ইন অ্যাডিশন টু একটু মুখস্থ করতে হবে, রুলস তো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। অ্যাজ ওয়েল এজ, ইন অ্যাডিশন টু, উইথ, অথবা টুগেদার উইথ, অথবা অ্যালং উইথ, অথবা অ্যান্ড নট, অথবা অ্যাকসেপ্ট, মানে এটা দিবে ব্যতীত অর্থ দিবে, ইনক্লুডিং, এক্সক্লুডিং এবং অ্যাকম্পানিড বাই বা উইথ। যদি এগুলো থাকে তাহলে এর পূর্বে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্ট অনুসারে আমাকে ভার্ব নির্ধারণ করতে হবে। এই সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল, এই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে রহিম এখানে একজন, তার মানে এটা সিঙ্গুলার, আমাকে সিঙ্গুলার কি নিতে হবে, আমাকে ভার্ব নিতে হবে। যেহেতু এটাকে আমি কন্টিনিউয়াস করতে পারবো না, বাদ, এটা কন্টিনিউয়াস বাদ, এটা আছে প্লুরাল ভার্ব হিসেবে আছে, কারণ আমরা জানি সিঙ্গুলার ভার্বের সাথে শুধুমাত্র
এস বা ইএস বসতে পারে, এটাকে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের স্ট্রাকচার অনুসারে। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডিজার্ভস। এস আছে, অনেকে বলবে যে ভাইয়া এস আছে তার মানে এটা প্লুরাল, এটা দেওয়া যাবে না, এই ডিজার্ভ দিতে হবে, যেহেতু করিম সিনগুলার তাহলে ডিজার্ভ সিনগুলার। কিন্তু এটা ভুল করবেন, ভুল করলে হবে না। সেটা হচ্ছে যে ভার্বের ক্ষেত্রে সেটা হচ্ছে যখন দেখবেন ভার্বের সাথে এস বা ইএস আছে, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে। এবং যেটার সাথে কোনো এস বা ইএস থাকবে না সেটা হবে প্লুরাল ভার্ব। আমি আশা করি বুঝতে পেরেছি এই নিয়মটা। এগুলো জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবেন। অ্যাজ ওয়েল অ্যাজ ইন এডিশন টু, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইনক্লুডিং, এক্সক্লুডিং, অ্যাকসেপ্ট, এবং তারপরে কি আছে এখানে অ্যান্ড, নট আছে, এবং এগুলো যদি থাকে এবং অ্যাকম্পানিড বাই বা উইথ যদি এগুলো থাকে, পূর্বের সাবজেক্ট অনুসারে আমাকে ভার্ব বসাতে হবে। সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার, সাবজেক্টটা যদি প্লুরাল হয় ভার্ব হবে সিঙ্গুলার। কিভাবে চিনবো? এবং সিঙ্গুলার ভার্বের সাথে অ্যাজ বা ইএস থাকবে। আশা রাখি আমরা বুঝতে পেরেছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, আমরা তাহলে একটু কমেন্টে জানাই যে আমরা বুঝতে পেরেছি। আমরা একটু ডান লিখবো সবাই, ঠিক আছে, আমরা সবাই একটু ডান লিখবো প্লিজ, আমরা সবাই একটু ডান লিখবো। তাহলে আমি বুঝে নিব যে আমি যতটুকু পড়িয়েছি এই পর্যন্ত পড়িয়েছি, শুরু থেকে সব প্রশ্ন আপনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। একটু কমেন্ট করেন, সবাই একটু ডান লিখেন, সবাই একটু ডান লিখেন যে আমরা বুঝতে পেরেছি সবাই, ঠিক আছে। ওকে, আমরা একটু ডান লিখবো সবাই। আমরা পরের নেক্সট প্রশ্নে চলে যাব। সবাই ডান লেখার পরে একটু কমেন্ট করেন সবাই যে আমরা পরের প্রশ্নে আমরা চলে যাব। এই নিয়মটা থেকে আমরা আসলে এই নিয়মটা প্রতি বছরই প্রশ্ন আসে, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই বা উইথ, অ্যাকসেপ্ট, তারপর অ্যান্ড, নট, ঠিক আছে, ইনক্লুডিং, এক্সক্লুডিং, যদি এগুলো থাকে এর পূর্বে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুসারে আমাকে আসলে ভার্ব নির্ধারণ করতে হবে। এবং সিঙ্গুলার ভার্বের চেনার উপায় কি? সাথে অ্যাজ বা ইএস থাকবে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম অনুসারে। বুঝা গেল? ওকে, আচ্ছা, আমরা সবাই ডান লিখে ডান। ওকে, সেতু সরকার ডান লিখেছে, মামুনুর রশিদ ডান লিখেছে, আরমান খান ডান লিখেছেন, প্রিয়াঙ্কা পাল, শিউলি আক্তার, শারমিন আক্তার, মাহিয়া মাহি, মোহাম্মদ তরিকুল ইসলাম, ওকে, নাসিমা রহমান নাসিমা, ওকে, সবাই ডান লিখেছেন, ভেরি গুড। ওকে, হাবিব ভাই লিখেছেন ডান। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নে আমরা যাচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমরা ধৈর্য সহকারে আসলে লাইভ ক্লাসটা সবাই দেখতেছেন। ওকে, আরো মজা আছে, আরো অনেক কিছু জানতে পারবেন আজকের ক্লাসে। যতটুকু জেনেছেন আশা রাখা যায় সেগুলো আপনি আপনার কাজে দিবে সারা জীবন। সামনে যে পরীক্ষাগুলো আছে সেই নিয়োগ পরীক্ষার মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, আশাবাদী। ওকে, নেক্সট, তাহলে পরের যে প্রশ্নে আমরা চলে যাচ্ছি, 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। ওকে, স্পেলিং, হ্যাঁ, বানান থেকে। ওকে, বানান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। ওকে, এইটা আমরা সবাই ভুল করি, বাট এটাকে আমরা যদি একটু বারবার প্র্যাকটিস করি, অনুশীলন করি, চর্চা করি, তাহলে কিন্তু আমাদের সেটা ভুল হয় না। আচ্ছা, এখানে বলছে 7 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন বানানটি শুদ্ধ? আমাকে এখানে বাছাই করতে হবে তার মধ্য থেকে। সাইকোলজি বানানের ক্ষেত্রে সর্বদাই আমরা যেটা দেখব, সামনে পি থাকবে, শুরুতে পি থাকবে। এখানে পি আছে না, এখানে পি আছে না, এখানে কোনো পি নেই, এখানে পি আছে, এখানে পি আছে। ওকে, এখানে কে আছে, হবে না। সাইকোলজি বানানোর ক্ষেত্রে মাঝখানে আমরা CHO থাকতে হবে। তার মানে সব দিক দিয়ে বিবেচনা করে, সার্বিক বিবেচনা করে আমরা সঠিক উত্তর পেলাম যে ডি নাম্বারটা, সাইকোলজি, এই বানানটা সর্বদিক দিয়ে সঠিক। তেমনি ভাবে আরো কিছু বানান আছে। আমি আপনাকে যদি বলি যে সুনামি, ওকে, তাহলে সুনামির বানানের ক্ষেত্রে সামনে কি আছে? টি আছে, তাই না? ওকে, দেখেন এটা সুনামি। ডায়রিয়া, ওকে, DIARRHOEA, খুব একটু মুখস্থ টাইপের, তো আপনাকে একটু বারবার চর্চা করে একটু মুখস্থ করতে হবে। ওকে, আমরা যদি বলি যে ওকে, লেফটেন্যান্ট যে বানানটা, হ্যাঁ, আমরা অনেক আগে আমরা সবাই সেটা জানি, সেটা হচ্ছে যে মিথ্যা তুমি 10 পিঁপড়া। তাহলে এই যে মিথ্যা, এই যে তুমি, এই যে 10, এই যে আন্ট মানে পিঁপড়া,
এটা লেফটেন্যান্ট, হ্যাঁ, মিথ্যা তুমি 10 পিঁপড়া, লেফটেন্যান্ট ক্ষেত্রে এটা আমরা মনে রাখা অ্যাপ্লাই করবো, জাস্ট আমরা মনে রাখার স্বার্থে আমরা এই কৌশলে আমরা মনে রাখবো এই যে লেফটেন্যান্ট বানানটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আমরা আরো যদি লিখি যে ডাবল এম ডাবল টি ডাবল ই, কমিটি বানানোর ক্ষেত্রে ডাবল এম আছে, ডাবল টি আছে, ডাবল ই আছে, এগুলো এক্সেপশনাল, এগুলো ব্যতিক্রম, এগুলো আমরা বারবার ভুল করি। এই জন্য আমি আপনাকে এক্সট্রা কিছু বানান লিখে দিলাম যাতে করে আপনি আপনার তথ্য ভান্ডারটা আরেকটু সমৃদ্ধ হয়। একই সাথে আমরা এখানে যে জিনিসটা জানলাম, আমরা সাইকোলজির সাথে আমরা সুনামি জানলাম, আমরা ডায়রিয়া বানানটা আমরা জানলাম, আমরা কমিটি বানানটা আমরা জানলাম, আমরা এখানে লেফটেন্যান্ট বানানটা আমরা জানলাম। আশা রাখা যে আমরা বুঝতে পেরেছি। সবাই একটু ডান লেখেন তো, বুঝতে পেরেছেন সবাই? ওকে, আমরা কি বুঝতে পেরেছি সবাই? ওকে, আমরা সবাই একটু ডান লিখবো সবাই, হ্যাঁ। ওকে, আমরা প্রত্যেকটা প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু ডান লিখবো, তাহলে আমি বুঝে নিব যে আমার ক্লাস, আমার কথা, আমার পড়ানো আপনি বুঝতে পারতেছেন। ঠিক আছে, আমরা একটু ডান লিখবো সবাই, দয়া করে আমরা সবাই ডান লিখবো। এবং আমরা যারা কি করিনি, লাইভ ক্লাসটা যারা আমরা এখনো শেয়ার দেইনি, এবং বন্ধু বান্ধব পরিচিত যারা আছে যাদেরকে আমরা এখনো মেনশন করিনি, সবাইকে আমরা একটু মেনশন করে দিব। ঠিক আছে, এবং আমরা ডান লিখে দিব পরের প্রশ্নে যাওয়ার জন্য। ওকে, তাহলে 7 নম্বর প্রশ্নের মধ্যে আমরা সাইকোলজি বানানটা দেখলাম, আমরা লেফটেন্যান্ট দেখলাম, কমিটি দেখলাম, ডায়রিয়া দেখলাম, সুনামি দেখলাম। ঠিক আছে, জাস্ট একটু ব্যতিক্রম, তো জাস্ট আমরা একটু মনে রাখার স্বার্থে আমরা একটু বারবার একটু অনুশীলন করব, চেষ্টা করব স্পেলিং আপনার মুখস্থের মধ্যে এগুলো পড়ে। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট প্রশ্নের দিকে তাহলে আমরা চলে যাচ্ছি। ওকে, ওকে, দেখেন, 8 নম্বর, সবাই একটু কমেন্ট করেন যে কোনটি কালেকটিভ নাউন। ওকে, আমি একটু লিখছি, একটু বোঝার সুবিধার্থে একটু লিখছি, হ্যাঁ। ওকে, দেখেন, হামজা, তারপরে প্লেয়ার লিখলাম, তারপরে কি লিখলাম, তারপরে আমরা এখানে টিম লিখলাম। ওকে, আচ্ছা, নাউন সম্পর্কে আমি একটু বেসিক ধারণা দিই, যারা নতুন আছেন, যারা হচ্ছে একদম শুরু থেকে জব প্রিপারেশন শুরু করতেছেন তাদের জন্য, তাদের জ্ঞাতার্থে আমি বলি, নাউনকে আমরা বলি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নামবাচক শব্দটি হচ্ছে বা ওয়ার্ডটা হচ্ছে নাউন। নাউন প্রধানত 2 প্রকার, একটা কনক্রিট যেটা দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এবং যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে নাউন হচ্ছে 2 প্রকার। কনক্রিট নাউন হচ্ছে 4 প্রকার, একটা প্রপার নাউন, একটা কমন নাউন, একটা কালেকটিভ নাউন, একটা ম্যাটেরিয়াল নাউন। এই কনক্রিট নাউনের একটা প্রকার ভেদ হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, এটাকে আমরা বলি সমষ্টিবাচক একটা কি, একটা বিশেষ্য, তাই না? নাউন মানে কি, একটা বিশেষ্য। ওকে, আচ্ছা, তাহলে হামজা, আমি শুধু হামজাকে বলছি না, হামজা একজন খেলোয়াড়, তাই না? হামজা, বাংলাদেশে হামজা চৌধুরী। ওকে, আমি যদি বলি হামজা, আমি যদি বলি রহিম, আমি যদি বলি করিম, আমি যদি বলি যে কোনো এনি, আমি যদি বলি নাম যদি বলি, তাহলে নির্দিষ্ট স্পেসিফিক করে আমি বলছি, অর্থাৎ আমি যদি বলি যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, কোনো স্থান, কোনো বস্তুকে যদি আমি বলি, তখন সেটা হবে প্রপার নাউন। তার মানে এই হামজা একটা প্রপার নাউন। ওকে, এবং আমি যদি বলি যে প্লেয়ার, এই প্লেয়ার দ্বারা আমি কি হামজা নির্দিষ্ট করে বোঝাচ্ছি না, এই প্লেয়ার দ্বারা আমি সমজাতীয় বোঝাচ্ছি, অর্থাৎ পৃথিবীতে যত খেলোয়াড় আছে সমস্ত খেলোয়াড়কে আমি এই প্লেয়ার দ্বারা মিন করছি। তার মানে এটা একটা কমন নাউন। আমি জাস্ট প্রথম লেটারটা লিখছি কমন নাউন। ওকে, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, জানার বিষয় হচ্ছে যে অনেকে জানেন, অনেকে জানেন না, সেটা হচ্ছে যে কমন নাউনের সমষ্টিকে একটু ডেফিনিশনে একটু লিখে রাখুন। সেটা হচ্ছে যে কমন নাউনের সমষ্টিকে আমরা বলি কালেকটিভ নাউন। কিভাবে কালেকটিভ নাউন হবে? যেমন দেখেন, প্লেয়ার যেহেতু কমন নাউন, তাহলে একজন প্লেয়ার দিয়ে কি আসলে একটা টিম হয় না, একাধিক প্লেয়ার লাগবে, একাধিক খেলোয়াড় লাগবে, তাহলে সেটা টিম হবে। তাহলে ডেফিনেশনটা মিলে যাচ্ছে যে কমন নাউনের সমষ্টিকে আমরা বলছি কালেকটিভ নাউন। সিমিলারলি আমরা যদি বলি সোলজার মানে সৈনিক, সোলজার থেকে আমরা যদি বলি আর্মি, মানে সৈনিক, অনেকগুলো সৈনিক মিলে কি হয়, আর্মি গঠিত হয়। তার মানে কমন নাউনের সমষ্টিকে আমরা বলছি কালেকটিভ নাউন। তার মানে এখানে টিম হচ্ছে একটা কালেকটিভ নাউন। আশা রাখা যায় নাউন সম্পর্কে যে বেসিক তথ্য বা ইনফরমেশনটা দেওয়া দরকার, আমার মনে হয় যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং এবং কালেকটিভ নাউন কি কি আছে সেগুলো যদি আমরা বলি যে আর্মি আছে কালেকটিভ নাউন, নেভি আছে, ফ্যামিলি আছে, কমিটি আছে, তারপরে আমরা যদি অডিয়েন্স আছে,
আমরা যদি ক্রাউড আছে এগুলো কালেকটিভ নাউন, আমরা যদি বলি যে পার্লামেন্ট আছে এগুলো কালেকটিভ নাউন, জুরি বিচারক মন্ডলী এগুলো কালেকটিভ নাউন, রাইট? এগুলো হচ্ছে কি, এগুলো কালেকটিভ নাউন। হার্ট যদি বলি HERD, হ্যাঁ, আমরা যদি বলি যে HERD, এগুলো আমরা যদি বলি গবাদি পশুর পাল। ক্যাটেল আমরা যদি বলি সেটা কি হবে, গবাদি পশুর পাল। ফ্লক যদি বলি পাখির ঝাঁক, তাই না, ভেড়ার পাল। এগুলো কি, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে কি ইনফ্যান্ট্রি পদাতিক বাহিনী, এগুলো কি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। বুঝে গেল? ওকে, আশা রাখা যে আমরা বুঝতে পেরেছি। তাহলে 8 এর প্রশ্ন সম্পর্কে আমরা ধারণা নিলাম, যে আমরা নাউন সম্পর্কে আমরা বেসিকটা জানলাম, একই সাথে আমরা কালেকটিভ নাউন সম্পর্কে আমরা বিস্তরভাবে আমরা জানার চেষ্টা করেছি। ওকে, আমরা একই সাথে আমরা প্রপারটা জানলাম, আমরা কমন জানলাম, আমরা আমরা কি আমরা কালেকটিভটা আমরা জানার চেষ্টা করেছি। ঠিক আছে? ওকে, আমরা কমন নাউন সম্পর্কে আমি যদি আরেকটু তথ্য দিই, সেটা হচ্ছে যে আমি যদি বলি যে আমি এদিকে একটু লেখার চেষ্টা করেছি, হ্যাঁ, ওকে, একটু দেখেন। আমি যদি বলি যে পদ্মা, ওকে, দেখেন পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, যে কোনো বতরাগ নদী, যাই এনি আমি যদি বলি যে কোনো নদী, ওকে, আমি নির্দিষ্ট করে শুধু পদ্মাকে মিন করছি, তার মানে এটা একটা প্রপার নাউন। আমি যদি বলি রিভার, রিভার, তাহলে রিভার দ্বারা কি আমি কোনো নির্দিষ্ট নদীকে মিন করছি? না, নির্দিষ্ট নদীকে আমি মিন করছি না। ওকে, তাহলে রিভার একটা কমন নাউন, পদ্মা একটা প্রপার নাউন। বুঝা গেল? আমরা কি বুঝতে পারতেছি? প্লিজ একটু কমেন্ট করবেন, এখন একটু ডান লিখবেন যে আমরা বুঝতে পারতেছি কিনা। ওকে, আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন। ওকে, তাহলে আমরা মুছে দিলাম। তাহলে আমরা একটু ডান লিখবো সবাই, যে আমরা পরের প্রশ্নে যাওয়ার জন্য আমরা ডান লিখবো, যে আমরা 8 নাম্বার প্রশ্ন আমরা সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে? ওকে, আমরা ডান লিখবো, একটু দেখবো কারা কারা আমরা বুঝতে পেরেছি প্রশ্নটা। আমরা সবাই একটু ডান লিখবো, ডান লিখবো, হ্যাঁ। ওকে ওকে, শারমিন, শিমু ডান, ঠিক আছে। ওকে, শিউলি আক্তার ডান, শারমিন, শিমু ডান, ভেরি গুড। আমরা সবাই একটু ডান লিখবো, তাহলে বুঝতে পারবো যে আপনি আমার আসলে যে আমি যেটা পড়াচ্ছিলাম সেটা আপনি বা আপনারা বুঝতে পারতেছেন সবাই। ঠিক আছে? এবং কালেকটিভ আমি বোঝানোর চেষ্টা করছি যে খুব খুব সিম্পলি, খুব সহজভাবে, যে যে প্রপার থেকে, কমন থেকে এবং কমন নাউন থেকে কালেকটিভ এবং নাউনের যে বেসিক তথ্যটা আছে সেটা জানার চেষ্টা করছি। ওকে, একটু বিস্তরভাবে। তারপরে আমরা একটু ডান লিখে দিব সবাই, তারপরে আমরা নেক্সট প্রশ্নের দিকে আমরা আমরা ধাবিত হব। ঠিক আছে? ওকে, ডান, বুঝতে পেরেছি। ওকে, নাসরিন, কবির, বুঝতে পেরেছি। ডান 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 ডান, সবাই আমরা ডান লিখে দিব, পরের প্রশ্নে আমরা চলে যাব। ওকে, ডান 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 ডান, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। ওকে, তাহলে আমরা পরের প্রশ্নের দিকে আমরা যেতে পারি। আচ্ছা, এটা মেমোরাইজিং পার্ট থেকে নিয়ে এসেছি। ওকে, ইউ মাস্ট অ্যাডহিয়ার ড্যাশ ইউর প্রিন্সিপাল। ওকে, ঠিক আছে, নীতি, তোমাকে নিশ্চিত আসলে লেগে থাকতে হবে তোমার নীতিতে, তাই না? ওকে, অ্যাডহিয়ারের সাথে সর্বদাই টু বসে। কি বসে? অ্যাডহিয়ার টু মানে কি, লেগে থাকা। আরেকটা আছে ক্লিং টু, লেগে থাকা। একটা কি আছে? ক্লিং টু। হ্যাঁ, ক্লিং টু মানে কি, লেগে থাকা। দুটো অর্থ সেম। অ্যাডহিয়ার টু মানে লেগে থাকা, রিপিট, আই রিপিট, অ্যাডহিয়ার টু মানে লেগে থাকা, ক্লিং টু মানে কি, লেগে থাকা। আমরা একটু মনে রাখার চেষ্টা করবো, সবাই একটু পড়বো। অ্যাডহিয়ার টু, ক্লিং টু, লেগে থাকা। ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সট প্রশ্নের দিকে আমরা আগাবো। আমরা নেক্সট প্রশ্নের দিকে আমরা আগাবো। ওকে, আচ্ছা, এই প্রশ্নটা বোঝার আছে, এটা আমরা অনেকেই ভুল করি, এটা আমরা অনেকেই সেটা আমরা ভুল করি। ঠিক আছে? বলছে উই নিড টু বাই সাম নিউ, অর্থাৎ ধরেন আপনি বিয়ে করেছেন, নতুন বিয়ে করেছেন, নতুন একটা বাসা নিয়েছেন, আপনার তো কোনো কিছু কিনতে হবে, তাই না? আপনার ফার্নিচার, আপনার আসবাবপত্র, গৃহসজ্জা লাগবে না, আপনার কিনতে হবে, তাই না? তাহলে এখানে ফার্নিচার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন, এবং এই আনকাউন্টেবল নাউনের সাথে কোনো এস বা ইএস বসবে না। দুটো শর্ত মনে রাখতে হবে। আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল এ এন দি বসবে না, সংখ্যাবাচক কোনো কিছু বসবে না।
দ্বিতীয়ত শর্ত কন্ডিশন মনে রাখতে হবে, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না অ্যাজ বা ইএস দিয়ে, তার মানে ওইটা যেরকম আছে সেরকমই থাকবে। ওকে, আচ্ছা, তাহলে এখানে আপনার এখানে এস আছে, এখানে এটা স্পেলিং ভুল যাচ্ছে না, এখানে ইএস আছে, তার মানে সঠিক উত্তর আমাদের ফার্নিচার আনকাউন্টেবল নাউন। অনেকগুলো আনকাউন্টেবল নাউন আছে, জাস্ট একটু মনে রাখার স্বার্থে আমি বলি, একটু খাতায় লিখবেন, একটু একটু মনে রাখার চেষ্টা করবেন। সবাই জানেন বাট আমি একটু মনে করিয়ে দিচ্ছি। অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন, ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, নলেজ একটা আনকাউন্টেবল নাউন, মানি একটা আনকাউন্টেবল নাউন, মেশিনারি একটা আনকাউন্টেবল নাউন, তারপরে সিনারি একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে, এবং লাগেজ, ব্যাগেজ, হ্যাঁ, নিউজ, এগুলো আনকাউন্টেবল নাউন, এবং ইকুইপমেন্ট, এগুলো আনকাউন্টেবল নাউন। বুঝা গেল? তার মানে দুটো শর্ত আপনাকে মনে মনে রাখতে হবে। আনকাউন্টেবল নাউনকে আমরা প্লুরাল করতে পারবো না, তারপরে আমরা এন দিয়ে বসাতে পারবো না আর্টিকেল, এবং যেগুলো গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন সেগুলো কিন্তু বলে দিয়েছি। তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ মেশিনারি এবং সিনারি, ইকুইপমেন্ট, মানি, ট্রাফিক, নিউজ এবং ইনফরমেশন, এবং কি নলেজ, এবং নিউজও আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আমরা কি বুঝতেছি? প্লিজ, ফার্নিচার, ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা 10 পর্যন্ত আমরা সমাধান করার চেষ্টা করেছি। ওকে, এবার আমরা সবাই একটু ডান লিখবো, আমরা ডান লিখবো সবাই, তারপরে আমরা পরের প্রশ্নে আমরা চলে যাব। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে চলে যাব, আমরা সবাই একটু ডান লিখবো, দেখি কারা কারা প্রশ্নটা বুঝতে পেরেছি আমরা। হ্যাঁ, ওকে, আমরা ডান লিখবো, সবাই ডান লিখবো। আপনাদের কমেন্ট একটু দেখছিলাম, সবাই একটু ডান লিখেন। ওকে, ডান। শারমিন শিমু ডান, ভেরি গুড। ওকে, ডান, ভেরি গুড। ডান, ভেরি গুড। ওকে, ওকে, আচ্ছা, তাহলে আমরা পরের প্রশ্নে যাচ্ছি। তাহলে আমরা এই প্রশ্নটা বুঝতে পারলাম যে আনকাউন্টেবল নাউন কি কি। আই রিপিট, আমি আবার বলে দিচ্ছি যে ফার্নিচার, তারপরে অ্যাডভাইস, ব্রেড, লাগেজ, ব্যাগেজ, ইকুইপমেন্ট, মেশিনারি, সিনারি, ট্রাফিক, মানি, তারপরে আমরা ইনফরমেশন, নলেজ, নিউজ, এগুলো আনকাউন্টেবল নাউন। এগুলো পূর্বে কোনো এম দিয়ে আর্টিকেল বসবে না, এবং তাকে আমরা প্লুরাল করতে পারবো না অ্যাজ বা ইএস দিয়ে। বুঝা গেল? নেক্সট আমরা আগাচ্ছি। ওকে, ডান। ওকে, এটা খুবই সহজ, এটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে যে যদি আমরা দেখি কোন একটি বাক্যে, কোন একটি সেন্টেন্সে আই উইশ আছে, অথবা আই আই ফ্যান্সি আছে, এরপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের কি হবে, বি টু হবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে। বুঝা গেল? তাহলে আমরা এখানে হ্যাভ হবে না, অন হবে না, এখানে হ্যাড যাবে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে এখানে বি নাম্বারটা, হ্যাভ এবং হ্যাজ এর পাস্ট ফর্ম কিন্তু আসলে হ্যাড। বুঝা গেল? ওকে, ওকে 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 ওকে, আমরা কোথায় ছিলাম? আচ্ছা, আমরা 11তে আমরা এটা আমরা সমাধান করেছি। আমরা নেক্সট 12 নম্বর প্রশ্নে এই নাম্বারটা, এই প্রশ্নটা। ওকে, নাম্বার চ্যাপ্টার থেকে আমি আজকে আপনাকে নাম্বার একদম পানির মতো সহজ করে দিব। সেটা হচ্ছে যে এই যে নিয়মটা, এটা খুবই ভেরি এক্সেপশনাল, খুবই ব্যতিক্রম একটা নিয়ম। আমরা এটা জানি, ইঁদুর, মাউস আমরা জানি সেটা ইঁদুর, এবং এটা প্লুরাল হচ্ছে যে মাইস। ওকে, আমরা যদি বলি LOUSE, LICE, এটা সিঙ্গুলার, এটা প্লুরাল। ওকে, এরকম কিছু কিছু আছে যে ওয়ার্ড আছে, আমরা মাঝখানে ভাওয়েল পরিবর্তন করে আমরা আসলে এটাকে সিঙ্গুলার থেকে আমরা প্লুরালে নেই। আমরা যদি বলি যে ধরেন
আমরা এখানে ফুড আছে, FOOT ফুড আছে, এটাকে আমরা যদি প্লুরালে নিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে FEET ফিট, ওকে, এটা আমরা প্লুরালে নিব। জাস্ট এখানে ভাওয়েল পরিবর্তন করেছি আমরা। আমরা যদি এখানে বলি যে WOMAN, আমরা যদি বলি যে WOMEN, ওকে, জাস্ট এখানে এ যখন দেখবেন তখন সেটা হবে সিঙ্গুলার, এটা হবে সিঙ্গুলার। যখন ই দেখবেন তখন এটা হবে প্লুরাল। সিমিলারলি আপনি যদি দেখেন MAN এর পরে আসছে MEN, এটা প্লুরাল, বাট MAN এটা সিঙ্গুলার। জাস্ট মাঝখানে জাস্ট ভাওয়েলটা পরিবর্তন করে আমরা সিঙ্গুলার থেকে আমরা প্লুরালে নিচ্ছি। তো আশা রাখা যায় আমরা বুঝতে পেরেছি এটা ব্যতিক্রম নিয়ম। জাস্ট আপনাকে একটু ইউ হ্যাভ টু মেমোরাইজ, আপনাকে একটু মনে রাখতে হবে। যেমন লাউস থেকে আমরা যদি উকুন থেকে আমরা লাউস, উকুন মানে এটা ইঁদুর, মাউস থেকে মাইস, লাউস থেকে লাইস, ফুড থেকে ফিট, তারপরে ম্যান থেকে MEN, জাস্ট প্রনাউন্সিয়েশন সেম এগুলো, বাট মাঝখানে ভাওয়েল যখন দেখবেন এ আছে এটা সিঙ্গুলার, যখন দেখবেন ই আছে এটা প্লুরাল, যখন দেখবেন এ আছে এটা সিঙ্গুলার, যখন দেখবেন ই আছে তখন সেটা হবে প্লুরাল। ওকে, আমি আপনাকে আরো দুটো নিয়ম বলে দিচ্ছি। যদি দেখেন কোনো আমি যদি বলি যে ডেটা, ওকে, ডেটা, এই ডেটা এর যদি বলা হয় যে এই ডেটার সিঙ্গুলার ফর্ম কি হতে পারে একটু বলেন তো? ডেটাম, তাই না? ডেটাম, ডেটাম, TUM, ডেটাম। ওকে, তাহলে দেখেন এইটা প্লুরাল বাট এইটা সিঙ্গুলার। এটা নিয়ম আছে, সেটা হচ্ছে যখন দেখবেন কোন একটি ওয়ার্ডের শেষে UM আছে, UM থাকলে এটা হবে সিঙ্গুলার। জাস্ট UM এর পরিবর্তে যখন আপনি এ বসাবেন তখন সেটা হবে কি? প্লুরাল। সিমিলারলি আমরা বলতে পারি যে মিডিয়াম থেকে মিডিয়া, কারিকুলাম থেকে কারিকুলা, আমরা বলতে পারি এজেন্ডাম থেকে এজেন্ডা, আমরা বলতে পারি ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া, তাই না? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে UM থাকলে সিঙ্গুলার, জাস্ট পরিবর্তন করে UM এর পরিবর্তে আমরা এ বসাবো তখন সেটা হবে প্লুরাল। তাহলে আমি আপনাকে নাম্বারে এক্সেপশনাল বললাম 4টা নিয়ম, এবং ব্যতিক্রম আরেকটা নিয়ম বলে দিলাম। এইটা UM এর যে ব্যতিক্রম নিয়মটা আছে, অনেকগুলো উদাহরণ বলে দিলাম, জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবেন। পরবর্তী ক্লাসে নাম্বারের আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে অন্য টপিক আছে, সেগুলো নিয়ে কথা বলবো। ওকে, আমরা সবাই তাহলে ডান লিখবো। ওকে, আমরা বুঝে থাকলে আমরা সবাই কি লিখবো? আমরা সবাই ডান লিখবো। ওকে, 12 নম্বরটা ডান। ওকে, আমরা কি লিখবো? আমরা 12 নম্বরটা ডান লিখবো। ওকে, ডেটাম। ওকে, গুড, সবাই ডান লিখবো, সবাই ডান লিখবো, সবাই ডান লিখবো, সবাই ডান লিখবো। ওকে, আমরা সবাই ডান লিখবো, ডান 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 ডান। তাহলে আমরা নেক্সট আমরা প্রশ্নের দিকে আমরা চলে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা বলেন তো, এটা সবাই একটু উত্তর করবেন, এটা আমি বললে দেবো না, ঠিক আছে? এটা সবাই একটু উত্তর করবেন। এটা ইডিয়ম ফ্রেজ থেকে নেওয়া ডগ ডেজ। এটা কি হতে পারে? ডগ ডেজ কি হতে পারে? এটা হচ্ছে অনেকেই বলে যে কুকুরের দিনগুলি বা গুলো, অনেকে সেটা বলে, আসলে সেটা এরকম না। ডগ ডেজ একটা ইডিয়ম ফ্রেজ, একটা প্রবাদ, একটা বাক্যের মতো সেটা হবে। ডগ ডেজ কি হবে বলেন তো একটু? ডগ ডেজ, ডগ ডেজ কি হবে বলেন তো? নাম্বার 13 নাম্বার, ডগ ডেজ কি হবে? ইডিয়ম এবং ফ্রেজ থেকে নেওয়া এই প্রশ্ন। এটা মুখস্থের মধ্যে পড়ে এটা, ঠিক আছে? ডগ ডেজ কি হবে একটু কমেন্টে জানান সবাই। ডগ ডেজ কি হবে একটু দেখছি, আপনাদের কমেন্ট পড়ছি। ওকে, চয়ন সরকার বলছে হট ওয়েদার। ওকে, ডগ ডেজ মানে হচ্ছে গরমের দিন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আমরা যদি বলি যে উষ্ণতা, হ্যাঁ, গরমের দিন, ঠিক আছে? ওকে, ডগ ডেজ মানে কি? সেটা গরমের দিন। ওকে, দেখবেন গরমের দিনে কি হয় আপনার, মানে কুকুরের সাথে গরমের একটা সম্পর্ক আছে। পানিতে মানে গরমের দিনে সবচেয়ে যখন বেশি গরম থাকবে তখন দেখবেন কুকুরগুলো পানিতে ঝাঁপ দেয়। অতিরিক্ত যখন গরম পড়ে, অতিরিক্ত যখন গরম থাকে তখন কিন্তু তারা পানিতে ঝাঁপ দেয়। এটার সাথে আপনি মিলিয়ে নিতে পারেন যে ডগ ডেজ মানে হচ্ছে যে গরম আবহাওয়া, অর্থাৎ যখন আবহাওয়াটা গরম থাকবে, যখন তাপ বেশি থাকবে, উষ্ণতা বেশি থাকবে, তখন কুকুরগুলো পানিতে ঝাঁপ দিবে। ঠিক আছে? এরকম ভাবে মনে রাখতে পারেন। ওকে,
আচ্ছা, এই যে আমি পূর্বে বলেছি, বাট এখন আমরা চলে আসলাম, হ্যাঁ, যে যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। রিভার কি নাউন? এটা কি ম্যাটেরিয়াল নাউন, এটা কি প্রপার নাউন, এটা কি কমন নাউন, নাকি এটা কালেকটিভ নাউন? বলেন তো কি হবে রিভার? আমি এটা পড়িয়েছি একটু আগে, সেটা বলেছি, আপনারা সেটা উত্তর করবেন, আমি সেটা বলে দিব না, ঠিক আছে? আচ্ছা, হুমায়রা কমেন্ট করেছে যে কুকুর গরমে জিহ্বা বের করে দৌড়ে। ওকে, ডি নাম্বারটা ওকে, কমন নাউন। ওকে, রিভার মানে সমস্ত নদী নদ নদীকে বোঝাচ্ছে, নির্দিষ্ট করে কোনো নদ নদীকে বোঝাচ্ছে না, এই জন্য এটা হবে সমজাতীয় বোঝাচ্ছে, এই জন্য রিভার একটা কমন নাউন। যদি পদ্মা বলতো, মেঘনা বলতো, যমুনা বলতো, শীতলক্ষা বলতো, হারিয়ে ভাঙ্গা বলতো, মহানন্দা বলতো, তখন সেটা হতো প্রপার নাউন। বোঝা গেল? ওকে, আমরা তাহলে নেক্সট প্রশ্নের দিকে আমরা আগাচ্ছি। ওকে, ওকে, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছরই এখান থেকে প্রশ্ন আসে। ওকে, হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু চিলড্রেন। টু কথাটা থাকলে কিন্তু আপনি দিবেন বিটুইন, আর অ্যামাং থাকবে দুইয়ের অধিক, একটু নোট করতে হবে। দুইয়ের মধ্যে যদি বোঝায় তাহলে বিটুইন, এবং দুইয়ের অধিক যদি বোঝায় তাহলে হবে অ্যামাং। আমি যদি বলি যে অ্যামাং দ্য স্টুডেন্টস, আমি যদি বলি অ্যামাং দ্য স্টুডেন্টস, এখানে দেওয়া আছে যে ফারজানা ইজ দ্য মোস্ট হার্ড ওয়ার্কিং, তাই না? ছাত্র ছাত্রীদের মধ্যে কঠোর পরিশ্রম করে কে? ফারজানা। তার মানে অ্যামাং দ্য স্টুডেন্টস, তার মানে দুইয়ের অধিক, ছাত্র ছাত্রীদের মধ্যে অনেকগুলো, দুইয়ের অধিক, তাই না? তখন হবে কি? অ্যামাং হবে, অ্যামাং দ্য স্টুডেন্টস। এবং যদি টু কথাটা লেখা থাকে ডিরেক্ট, দুইয়ের মধ্যে যদি বোঝায়, টু সেটা দুইজন শিশু, দুইজন যদি থাকে, তখন হবে বিটুইন। আশা রাখা যায় আমরা বিটুইন এবং অ্যামাং এর যে ব্যবহারটা আমরা সবাই বুঝতে পেরেছি। এখান থেকে প্রতি বছর প্রশ্ন আসে। টু কথা লেখা থাকলে হবে বিটুইন, এবং দুইয়ের অধিক যখন থাকবে তখন সেটা হবে অ্যামাং হবে। বুঝতে পেরেছি? ওকে, আমরা ডান লিখবো সবাই। আমরা কি লিখবো? আমরা সবাই ডান লিখবো। আমরা নেক্সটে যাবো, নেক্সট প্রশ্ন আমরা যাবো, সবাই ডান লিখবো। ওকে, বিটুইন এবং অ্যামাং আমরা সবাই সেটা বুঝতে পেরেছি। ওকে, আপনাদের অংশগ্রহণ কিন্তু কমে যাচ্ছে, সো ক্লাসে মনোযোগ, অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না, ক্লাসে মনোযোগ। ওকে, আরো কিছু ব্যতিক্রম কিছু আছে, তাহলে আমরা এই দুটো জিনিস জেনে নিলাম। ওকে, পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি তাহলে। ওকে, এটাও সেম, এটাও পূর্বে আমরা পড়িয়েছি। আমরা আজকে খুব বেশি প্রশ্ন নেই, আমরা হয়তোবা দ্রুত শেষ করব, আর অল্প অল্প কিছু প্রশ্ন, অল্প কয়েকটা আছে আর প্রশ্ন আমরা শেষ করে ফেলবো। ওকে, আচ্ছা, বলছে হুইচ ওয়ান ইজ অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার, অর্থাৎ যে ওয়ার্ডটা সর্বদাই আমরা সিঙ্গুলার ফর্মে নেই, এটাকে আমরা কখনো প্লুরাল বানাতে পারি না, সেটা কি? আনকাউন্টেবল নাউন। মনে আছে পড়েছিলাম আনকাউন্টেবল নাউন। তাহলে কি? স্টাফস করতে পারি, হর্স, আমরা হর্সেস আমরা দিতে পারি, তাই না? আমরা কাস্টমস প্লুরাল করতে পারি, বাট আমরা এই ব্রেডকে আমরা ব্রেডস আমরা করতে পারি না, এটা আনকাউন্টেবল নাউন। এই জন্যই আনকাউন্টেবল নাউন কি থাকবে? অলওয়েজ ইউজড অ্যাজ সিঙ্গুলার হিসেবে সেটা ব্যবহৃত হবে। আনকাউন্টেবল নাউন কোনগুলো? আই রিপিট, অ্যাডভাইস, ব্রেড, ইকুইপমেন্ট, ফার্নিচার, তারপরে হচ্ছে যে লাগেজ, ব্যাগেজ, মানি, মেশিনারি, সিনারি, ইনফরমেশন, নলেজ, নিউজ, এগুলো কি? আনকাউন্টেবল নাউন, তাই না? ওকে, আমরা ডান লিখবো সবাই। তাহলে আমরা পরের প্রশ্নের দিকে আমরা কি করব? আমরা মুভ করবো, আমরা চলে যাব। ওকে, আমরা ডান লিখবো সবাই, ডান লিখবো, ডান লিখবো, ডান 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 লিখবো, ডান লিখবো। ওকে, ভেরি গুড, সবাই সবাই মনে হয় ঘুমের রাজ্যে চলে যাচ্ছে। না, শীতকাল তো চলে যেতেও পারে। আচ্ছা, আমরা যারা আছি আমরা সবাই একটু কষ্ট করে, আর অল্প সময় আমরা সবাই একটু ধৈর্য সহকারে থাকি, হ্যাঁ, আমরা শেষ করে ফেলবো, সমস্যা নেই। ওকে, গুড, আমরা নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি তাহলে। ওকে, ওকে, আমরা ভয়েসের একটা ব্যবহার জানবো। ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভে কিভাবে নিব, রূপান্তর করব, সেটা আমরা জানবো। এবং আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি প্যাসিভ, আপনি যে ভয়েসটা বা সেন্টেন্সটা বাক্যটা কিভাবে চিনবেন, সেটা যখনই আপনি দেখবেন বি ভার্বের পরে ভার্বের 3 নম্বর ফর্ম আছে, তখন উক্ত সেন্টেন্সটা হবে প্যাসিভ মোডে সেটা করা আছে। কি সেটা? বি ভার্ব প্লাস ভার্বের
3 নম্বর ফর্ম যদি থাকে সেটা প্যাসিভ হবে। ওকে, এখানে বলছে ওপেন দ্য উইন্ডো। ওকে, এটা আছে ইম্পারেটিভ সেন্টেন্সে, এটা মূল ভার্ব অর্থাৎ ভার্ব দিয়ে সেটা শুরু হবে। তাহলে যদি ভার্ব দিয়ে শুরু হয় লেট বসবে শুরুতে। এখানে লেট আছে না, এখানে লেট আছে না, এখানে লেট আছে, এখানে আছে লেট, অবজেক্টে বসবে দ্য উইন্ডো। ওকে, দ্য উইন্ডো। তারপরে আমরা বি বসাবো প্লাস ভার্বের 3 নাম্বার তথা ভার্বে কি পাস্ট পার্টিসিপল বসাবো। তাহলে এখানে আমরা ইউ কি এখানে আছে, কোনো কিছু ইউ আছে এখানে বাই দেওয়া দরকার আছে না। আমাদের স্ট্রাকচার নিয়ম কি, ইম্পারেটিভ সেন্টেন্স কি আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে করব, আর স্ট্রাকচার প্যাসিভে স্ট্রাকচার কি লেট বসাবো, তারপরে এখানে অবজেক্টে বসাবো, তারপরে বি দিব, তারপরে সূত্র হচ্ছে বি প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম। আমরা জানি বি এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হয় এবং এটা প্যাসিভের নিয়ম। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর আমাদের কোনটা হবে, আমাদের এইটা বি নাম্বার হবে, লেট দ্য উইন্ডো বি ওপেনড। বি নাম্বারটা সঠিক উত্তর আমাদের হবে। ওকে, আমরা সবাই কি লিখবো, আমরা সবাই একটু ডান লিখবো। কি লিখবো, আমরা সবাই একটু ডান লিখবো। ওকে ওকে, আমরা সবাই একটু ডান লিখবো। তাহলে আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাব। ডান লিখবো, ডান। আমরা আর একটু সময়, বেশি সময় না, আমরা আর 3-4টা প্রশ্ন সমাধান করব। ধৈর্য সহকারে একটু থাকেন, আশা রাখা যায় আরো কিছু শিখতে পারবেন। ঠিক আছে, একটু থাকেন ধৈর্য সহকারে। ওকে, আমরা তাহলে এই নিয়ম থেকে এই ইম্পারেটিভ মূল ভার্ব দিয়ে যদি শুরু হয় কোন সেন্টেন্স, তাকে যদি বলা হয় অ্যাক্টিভ থেকে আপনি প্যাসিভ করবেন, তাহলে কিভাবে করবেন? প্রথমে লেট দিবেন, তারপরে অবজেক্টটা দিবেন, তারপরে বি দিবেন, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম দিবেন, ফিনিশ, তাই না? ওকে, নেক্সট। তাহলে আমরা পরবর্তী প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আমাদের আর 2টো প্রশ্ন আছে, খুব বেশি সময় নিব না আপনাদের। ওকে, আচ্ছা, এটা গ্রুপ ভার্ব। হ্যাঁ, গ্রুপ ভার্ব থেকে নিয়ে এসেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। দ্য টিচার উইল ড্যাশ দ্য আনসার স্ক্রিপ্টস। হ্যাঁ, এখানে কোনটা হবে দেখেন, লুক ওভার মানে পরীক্ষা করা। ঠিক আছে, একটু লিখে রাখবেন, পরীক্ষা করা। হ্যাঁ, লুক ওভার মানে কি করা, সেটা পরীক্ষা করা। ওকে, তাহলে আমরা কি করি, টিচারের সাথে এবং আনসার স্ক্রিপ্টস এগুলোর সাথে লুক ওভার তো যায়, পরীক্ষা যায়, তাই না? এবং লুক ইনটু মানে ইনভেস্টিগেট, তার মানে কি তদন্ত করা, তাই না? লুক ফর মানে সার্চ, মানে কোনো কিছু খোঁজা। ওকে, লুক অ্যাট মানে কি তাকানো, তাই না? এগুলো কি, লুক অ্যাট মানে কি তাকানো। আমরা যদি বলি লুক ডাউন অন মানে কি ঘৃণা করা। একটা হচ্ছে লুক আউট মানে কি সতর্ক হওয়া। ঠিক আছে, এগুলো জানতে হবে, বুঝতে হবে। একটা আছে লুক আপ মানে কি ডিকশনারিতে শব্দ খোঁজা। তার মানে একটু লিখে রাখুন সবাই যে লুক ইনটু মানে ইনভেস্টিগেট মানে তদন্ত করা, লুক ফর মানে সার্চ কোনো কিছু খোঁজা, এবং লুক অ্যাট মানে তাকানো। আরেকটা আছে লুক আউট মানে সতর্ক হওয়া। আরেকটা আছে লুক ডাউন অন, এটা অর্থ দিবে ঘৃণা করা, এবং লুক ওভার মানে পরীক্ষা করা। ঠিক আছে, বুঝা গেল? এগুলোর সাথে কিন্তু যায়। একটা আছে লুক আপ মানে ডিকশনারিতে শব্দ খোঁজা। তাহলে এই লুক নিয়ে যত আলোচনা আছে আমি কিন্তু আজকের ক্লাসে এই একটা প্রশ্নের মধ্য দিয়ে কিন্তু আসলে বলে দিলাম। ঠিক আছে, ওকে, আমরা তাহলে নেক্সট, আমরা আজকে লাস্ট 1 প্রশ্নে আমরা চলে যাচ্ছি তাহলে। ওকে, ওকে, এই নিয়মটা আমরা সবাই ভুল করি। এই জায়গাতে এসে আমরা সবাই ভুল করি, সেটা হচ্ছে যে আমরা এল ওয়াই দেখলেই আমরা সেটাকে আমরা অ্যাডভার্ব আমরা মনে করি, কিন্তু সত্যিকার অর্থে আসল ঘটনা হচ্ছে যে এল ওয়াই দেখলে আপনি সেটাকে অ্যাডভার্ব হিসেবে আপনি নিতে পারবেন না আজকে থেকে। ওকে, আমরা একটু লেখার চেষ্টা করি। আমরা যদি লিখি যে নাউন সাথে যখন আমরা এল ওয়াই অ্যাড করব তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, আমরা যখন অ্যাডজেক্টিভের সাথে আমরা যখন ly অ্যাড করব তখন সেটা হবে অ্যাডভার্ব। ওকে, কিভাবে? আচ্ছা, আমরা এখানে দেখার চেষ্টা করছি। বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব আসলে এখানে কোনটা, এই যে অ্যাডভার্ব কোনটি আসলে? আচ্ছা, হ্যাপিনেস নেস দ্বারা আমরা লিখেছিলাম, মনে আছে যে কাইন্ডনেস, তাই না? নেস দ্বারা আমরা আসলে এটা সাফিক্স, এটা দ্বারা আমরা নাউনকে চিনবো, তার মানে এটা যাচ্ছে না, এটা অ্যাডভার্ব হচ্ছে না। এবং বিউটিফুল এফ ইউএল থাকলে এটা হবে অ্যাডজেক্টিভ, তার মানে এটা যাচ্ছে না। বলছে অ্যাডভার্ব কোনটা হবে। ওকে, আমরা এলওয়াই এখানে আছে দুটি ওয়ার্ড, এটা আছে এবং এটা আছে। ওকে, এখন আমরা চিন্তা করব যে এই এলওয়াই এর পূর্বে যে ওয়ার্ডটা আছে সেটা কি আসলে নাউন নাকি অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা কুইক একটা দ্রুত, এটা অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে কি হবে? অ্যাডভার্ব। তার মানে কুইকলি এখানে অ্যাডভার্ব, এখানে ফ্রেন্ডলি হবে না, এখানে ফ্রেন্ডলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ এটার পূর্বে নাউন আছে। আমাদের নিয়ম কি বলছে? নাউনের সাথে যখন এলয় থাকবে
তখন সেটা অ্যাডজেক্টিভ হবে। বুঝা গেল? যেমন আমরা যদি বলি যে ফাদারলি, মাদারলি, ব্রাদারলি, সিস্টারলি। সিমিলারলি আমি যদি বলি যে ব্যাডলি, ওকে, তাহলে ব্যাডলি, তাহলে ব্যাড একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের সাথে যখন অ্যালয় যুক্ত হয়েছে এটা হবে কি? এটা একটা অ্যাডভার্ব। বুঝা গেল? যেমন র্যাপিডলি, কুইকলি, ব্যাডলি, এগুলো কি? এগুলো হচ্ছে একটা অ্যাডভার্ব। এগুলো আশা রাখা যে আমরা বুঝতে পেরেছি। আমরা সবাই কি লিখবো? আমরা সবাই একটু ডান লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই আমরা প্রশ্ন সমাধান করলাম। তাহলে এই যে কনফিউজিংটা ছিল যে অ্যালয় যুক্ত, এটা আমরা কি লিখবো? আমরা অ্যাডভার্ব দিব নাকি আমরা আমরা অ্যাডজেক্টিভ দিব, সেটা আমরা আসলে আমরা আজকে ক্লাস হয়তো আমরা ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? ওকে, তাহলে সবাই একটু কমেন্টে জানাবেন যে ক্লাসটা আপনাদের কেমন লেগেছে এবং ক্লাস বুঝতে পেরেছেন কিনা, বা আপনাদের কোনো কিছু সমস্যা হয়েছে কিনা, এবং আমার কথা বলার মধ্যে কোনো মানে বুঝতে পেরেছেন কিনা সেটা, বা আপনার কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করবেন, ভালো লাগবে, ঠিক আছে? আমি আপনাদের একটু কমেন্ট দেখছি। ওকে, ওকে, আচ্ছা, হ্যাঁ, ডান তো লিখবেন, কিন্তু আজকে প্রশ্ন আমরা আর নিচ্ছি না। আজকে হয়তোবা এই 19 পর্যন্ত আমাদের লাস্ট ওয়ান ছিল। আমরা নেক্সট ক্লাসে হয়তোবা দেখা হবে এবং মনসুর স্যার আসবেন, হয়তোবা তারপরে আমরা আজকের ক্লাসটা সমাপ্ত ঘোষণা করব। এবং তার পূর্বে একটু কমেন্ট করেন যে আসলে আপনাদের কেমন লেগেছে সেটা, বা বুঝতে পেরেছেন কিনা আমার ক্লাসটা, বা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা ভালো করে, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমার অনেকে আমার নাম জানতে চাচ্ছে। আমার পরিচয় মনসুর স্যার দিয়ে দিয়েছেন, আমার নাম শাকিল আহমেদ। আহ, উনিও বলবেন সবকিছু আমার সম্পর্কে, ডিটেলস উনিও বলেছেন, ঠিক আছে? ওকে, অনেকে বুঝতে পেরেছে। এটি হচ্ছে যে আসলে আমার সার্থকতা, আপনি বা আপনারা আমার ক্লাস বুঝতে পেরেছেন বা আমার কথা শুনতে পেরেছেন এবং ধৈর্য সহকারে দেখেছেন। এটা সবচেয়ে বড় বড় বিষয়, হ্যাঁ, সার্থকতা। ওকে, সবার একটু কমেন্ট চাচ্ছি, যে সবাই একটু কমেন্ট করবেন যে আসলে আপনারা বুঝতে পেরেছেন কিনা। তাহলে পরবর্তী সময়ে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? আপনারা কমেন্ট করতে মনে হচ্ছে হাত কাঁপতেছে মনে হয়, শীত মনে বেশি পড়তেছে মনে, তাই না? কমেন্ট করতে আপনার হাত মনে কাঁপতেছে মনে হচ্ছে, তাই না? ঠান্ডা বেশি পড়ছে মনে হয়। ওকে, এবং লাস্টে যারা আমরা যারা, হ্যাঁ হ্যাঁ শেষ, লাইভে আছি। আচ্ছা, আহ, তাহলে আজকে এই পর্যন্তই আমরা রাখলাম। আগামী কোনো একটা ক্লাসে তাহলে শেষ করে দিব। তাহলে দেখা হবে, সবার সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।